শিহরণে তুমি পর্বতেন মিহিকে কর্দমাক্ত ভেজা শরীরে দেখে মহুয়ার চোখ উল্টে যাওয়ার মতো অবস্থা প্রায়। মিহির পাশেই আনিশা কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। মহুয়া ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, এ কি হাল হয়েছে তোর? কোথায় ডুবে গিয়েছিস? মিহি নিশ্চুপ জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে একই অবস্থায়। পাশ থেকে আনিশা বলল, খাম্মি একটা খালের মধ্যে পড়ে গিয়েছে। খুসরো আঙ্কেল ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে খাম্মিকে। সে কি? খুসরোর এত বড় সাহস, সে মিহিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আজ তো সে ভারী অন্যায় করে ফেলেছে, এর একটা না একটা বিহিত করতেই হবে আজ। মিহি এবার শব্দ করে কেঁদে ওঠে, নাক টেনে কান্না জড়িত কণ্ঠে বলে, আনিশার ম্যাম সহ ওর সকল বন্ধু বান্ধব আমাকে দেখে হেসেছে, এমনকি বাস ড্রাইভারও। সকলের কাছে তামাশার পাত্র হয়ে গিয়েছিলাম আমি। আমার সেসব ভেবে ভীষণ আকারে কান্না পাচ্ছে আপু। রাস্তার লোকেরাও হাসাহাসি করেছে। মহুয়া চল শক্ত করল, ক্ষিপ্ত হয়ে বলল, কোথায় খুসরো? ওর শিক্ষা না হলে হচ্ছে না দেখছি। মজা করে দুষ্টুমি করে, সেটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু এভাবে বৃষ্টি বাদলের দিনে একটা মেয়েকে ধাক্কা মেরে নোংরা পানির খালের মধ্যে ফেলে দেবে, এটা তো মেনে নেওয়া যায় না কোনোভাবেই। ওর বাড়িতে গিয়েই এখন ওকে ধরতে হবে দেখছি। চটজলদি মিহি বলে উঠল, সে বাড়িতে নেই আপু, পালিয়েছে উল্টো পথে, বাড়ির রাস্তায় আসেনি। আচ্ছা তুই গিয়ে নিজেকে পরিষ্কার কর, নইলে নেহার সাথে তোরও জ্বর চলে আসবে। মিহি হনহনিয়ে যেতে যেতে বলল, কালই চলে যাব আমি, আর থাকবো না তোদের বাড়িতে, আর জীবনেও আসবো না, এই বলে দিলাম। মিহি চলে গেলে আনিশা মহুয়ার হাত টেনে ধরে, আম্মু চলো আমরা খুসরো আঙ্কেলের আপুর কাছে নালিশ দিয়ে আসি। এখন দাদু বাসায় আছে, পরে পাবো না, পরে যাব। এখন তুমি ড্রেস বদলাবে তারপর খাবে, এখন না আম্মু। আমি সব বুঝি, তুমি পরে যাবেই না, ভুলেই যাবে, আর দাদুও চলে যাবে। খুসরো আঙ্কেলের আব্বুর কাছে বিচার দিয়ে লাভ নেই, সে কিছুই বলবে না। তোরা খাম্মি ভাগ্নি খুসরোকে এত অপছন্দ করিস, আমি বললাম তো পরে যাব, এখন না। আমি কিছুই শুনতে চাই না। আমার খাম্মিকে নোংরা পানিতে ফেলে দিয়েছে, আমি তাকে ছেড়ে দেব না। তুমি না গেলে আমি নালিশ দিতে পারবো। আর রাগ করে খাম্মি যদি চলে যায় তখন কি ভালো লাগবে তোমার? আমি কিন্তু খুব কাঁদবো খাম্মি চলে গেলে। আনিশার প্রবল জেদের কাছে মহুয়ার হার মানতে হলো। মন চায়নি তবুও সে আনিশাকে নিয়ে খুসরোদের বাসার দিকে অগ্রসর হয়। খুসরোর বারবার নেহার বারান্দায় উকি দিয়ে দেখছে, মিহির দেখা মেলার আশায়, কিন্তু ব্যর্থ হচ্ছে। কিছুক্ষণ পর আবারও গেল, তবে মিহিকে না দেখলেও নেহার সামনে পড়ে যায়। নেহাকে দেখা মাত্রই খুসরো পিঠ দেখিয়ে চলে আসবে। কি নেহার ডাক পড়ে, এই খুসরো দাঁড়াও, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। যার থেকে পালাতে চাই তার সামনেই পড়তে হয়, কথাটি ফিসফিস করে বলে ঘুরে তাকায় খুসরো। নেহা হাসি মুখে বলে, তুমি কি বলো তো, একবার আমাকে দেখতেও আসলে না যে কি অবস্থা হয়েছিল আমার, জ্বর এসেছিল আমার, একটাবার খবর নিয়েছিলে। খুসরো কিছুটা চিন্তিত হলো, জিজ্ঞাসুক চোখে বলল, তাই? এখন কেমন আছো? আর রেহানেরও একই অবস্থা হয়েছে, তোমার সাথে সেও চুলকানি নামক মহামারীতে ভুগেছিল। জানি। এখন কেমন আছে সে? ভালোই দেখেছি, তবে তুমি যে তার ব্যাপারে জিজ্ঞেস করেছো, তা জানলে আরও ভালো হয়ে যেতে পারে। আচ্ছা তুমি এত বেশি অগ্রিম কেন বলো তো? আমি কি তোমায় বলেছিলাম যে ওই ফুল আমি তোমার জন্য এনেছি? নেহা ওড়নার এক পাশ আঙ্গুলের সাথে পেঁচাতে পেঁচাতে বলল, আমি তখন বুঝতে পারিনি, আর
এত ভয়ঙ্কর কিছু হতে পারে তাও ভাবিনি। আচ্ছা বাদ দাও, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? অবশ্যই, একটা না হাজারটা হেল্প করতে পারবো, তুমি শুধু বলেই দেখো। খুশরো নিস্তেজ গলায় বলল, একটু ম্যাডাম ফুলিকে ডেকে দাও না, জানোই তো আজকের ঘটনা। তিনি কেমন আছেন? আচ্ছা আমি ডেকে আনছি, তবে তোমার কথা শুনলেও নাও আসতে পারে। রেগে আছে প্রচুর পরিমাণে, আর তার রাগ এতটা ভয়ঙ্কর যে আমি ভয়ে কিছু বলি না তাকে। তা আমি জানি, তবে তুমি তাকে আমার কথা না বলে নিয়ে আসো, মানা করো না। এভাবে কেন বলছো বলো তো? তুমি জানো না তোমার জন্য আমি সব করতে পারি? হ্যাঁ জানি তো, না হলে ম্যাডাম ফুলের সাথে একটু দেখা করিয়ে দাও। আচ্ছা চেষ্টা করছি আমি। নেহা মিহিকে বারান্দায় নিয়ে আসতে সফল হলো। মিহিকে বারান্দায় এনে নেহা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল, কারণ নেহা যে তাকে খুশরুর কথা মতো বারান্দায় এনেছে এটা জানার পর মিহির কথার আগুন তাকে ভস্ম করে দিতে সক্ষম। খুশরুকে দেখেই মিহির অক্ষিগোলক সংকুচিত হয়ে গেল। মিহি কিছু বলার আগেই খুশরু কানে হাত দিয়ে উঠবস করতে লাগলো। মিহি তাতে অবাক হয়নি, সে ভেতরে চলে যাবে কি। খুশরু বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন ম্যাডাম ফুলে, আমি বুঝতে পারিনি আপনি ডাইনোসরকে দেখে ওইভাবে দৌড়াবেন আর গর্তে গিয়ে পড়বেন। দেখুন, আমি আপনার সাথে একটা কথাও বলতে চাই না। আপনার আমাকে নিয়ে যত সমস্যা তাই না, চিন্তা করবেন না। আমি আগামীকালই চলে যাচ্ছি এখান থেকে। আগামীকালই চলে যাবেন? এটা করবেন না, কারণ এটা করলে বোঝা যাবে আপনি ভীতু, আর ভীতু বলেই আমার থেকে পালাচ্ছেন। মিহি ভেবেছিল তার কোনো ঝগ আর কোনো ঝগড়া করবে না, কিন্তু খুশরুর সাথে কথা বললে সে ঝগড়া না করতে চাইলেও নিজেকে সংযত করা অসম্ভব হয়ে দাঁড়ায়। মিহি অধৈর্য হয়ে বলেই ফেলল, আপনি কি এমন যে আপনাকে ভয় পাবো? নিজেকে কি ভাবেন? আর আমি কাউকে ভয় পাই না, ওকে। হ্যাঁ, আজ দেখলাম তো কতটা সাহসী আপনি। আমার ডাইনোসর আপনাকে সামান্য হ্যালো কি বলল, আপনি উঠে পড়ে দৌড়। এই আপনার সাহস? হাসি পেল। কি বললেন আমি ভীতু? ভীতু যদি না হন তবে আমাকে জব্দ করে দেখান। আমি তো আপনার কাছে বেয়াদব, আদব জানি না, তো আদব কাকে বলে সেটা শেখান। আর আপনি আমার সাথে পারেন না বুঝলাম, কিন্তু তাই বলে 2 নাম্বারই করবেন? এটা তো ঠিক না। আমি 2 নাম্বারের কি এমন করেছি? এই যে আমার বাবার কাছে বানিয়ে বানিয়ে বলেছেন যে আমি আপনাকে ধাক্কা দিয়ে নোংরা পানিতে ফেলে দিয়েছি। আমি কি আদৌ তা করেছি? আমাকে শাস্তিস্বরূপ দুপুরের খাবার খেতে দেয়নি, আর এখন অবধি অনাহারে ঘুরছি। তবে সমস্যা নেই, আমার ফ্রি ফায়ার হলেই হলো। মিহির কাছে খুশরু মানে অদ্ভুত এক ভিনদেশি, যার সাথে মিহি এক মুহূর্তেও ভালো করে কথা বলতে পারে না। মিহি কপট রাগ নিয়ে বলল, আমি কিছুই বলিনি আপনার বাবাকে, আর আমি একবারও বলিনি আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। আসলে আনিশা ছোট মানুষ, ওকে বলেছি এক আর ও বুঝেছে আরেক। আর আমি ওই সময়ে এতটা রেগেছিলাম যে অত কিছু বলার ইচ্ছে হয়নি যে কিভাবে গর্তে পড়েছি। খুশরু আচমকাই শব্দ করে হেসে ওঠে, হাসে থামিয়ে বলে, আপনি তার মানে কুকুরের ভয়টার কথা এখনো কাউকে বলেননি তাই না? আসল কথা আপনি বলতে চাননি যে কুকুরের থেকে বাঁচতে গিয়ে আপনার ওই হাল হয়েছিল। না জেনে কিছু বলবেন না বুঝলেন? আমি মোটেও কুকুরকে ভয় পাই না, আর আপনার ওই ডাইনোসর আর আপনাকে তো একটা 2 দিনের বাচ্চাও ভয় পাবে না।
তাহলে চলে যেতে চাচ্ছেন কেন? প্রমাণ দিন যে আপনি আমাকে ভয় পান না। ধরো আজকে আপনার এলাকায় বলে, নইলে দেখিয়ে দিতাম আমার এলাকা হলে। আপনি একটা যাচ্ছে তাই, আমি সামনের 15টা দিন যাচ্ছি না কোথাও, এখানেই আছি। আর আপনাকেও উচিত শিক্ষা দেব, দেখে নিয়েন। ঠিক আছে, আমিও দেখি কি করেন আপনি। তবে আপনি চলে গেলে আমি খুব বেশি অসহায় হয়ে যাব, কারণ আপনি না থাকলে আমি ম্যাডাম ফুলি কাকে বলবো? বলে আবারও শব্দ করে হেসে উঠল। বেশি করে হাসুন, কারণ সামনে আমি হাসবো। ফুসফু কিছুটা ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, আপনি তো শুধু পারেন আমার বাবার কাছে নালিশ করতে, এছাড়া আর কি পারেন? আর নালিশ দেব না, এবার আমি শাস্তি দেব আপনাকে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, ওকে? এই বলে ঘাড়ের চুল উড়িয়ে ভেতরে চলে গেল মিহি। আর খুসরুর হাসতে হাসতে বলল, এত সুইট কেন আপনি? নামের সাথে কাজে কোনো মিল নেই, পুরোই আলাদা, দেমাগি, তবে ভিন্ন ধাঁচের। শুক্রবারের সকাল। মিহি সবে ব্রেকফাস্ট সেরে উঠে বিছানায় কাত হলো। এমনই একজন অচেনা মেয়েকে দেখে পুনরায় উঠে বসলো। মেয়েটি হাস্যমুখে জিজ্ঞেস করলো, তুমি মিহি ঠিক তো? মিহি বলল, হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি ডলি। তুমি করেই বললাম, যেহেতু আমরা সেম ব্যাচ। তবে আমি পুরো পরিচয় দিলে হয়তো আমার কঠিনতম শাস্তি হতে পারে। মিহি বিব্রতকর ভঙ্গিতে প্রশ্ন করলো, আমি তোমাকে চিনি না, তাহলে পরিচয় জেনে শাস্তি কেন দেব? তুমি নিশ্চয়ই নেহার ফ্রেন্ড। হ্যাঁ, তা ঠিক, তবে আরও একটা পরিচয় আছে। আমি কি দাঁড়িয়ে থাকবো নাকি? মিহি হেসে দিল, বলল, সো সরি, বসো। আর নেহা শাওয়ারে গিয়েছে এই তো খানিক আগে। ডলি বিছানার এক কোণে বসতে বসতে বলল, ওর কাছে তো আসিনি আমি। আমি এসেছি তোমার সাথে কথা বলতে। আরও একটা কারণ আছে, সেটা পরে বলি। এখন বলো, আমি কে হতে পারি? আমি তো ভেবেছিলাম আমার নাম শুনলে হয়তো চিনে ফেলবে, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম। হয়তো নেহা বলেনি। এই, তুমি কি কোনো মন্ত্রীর মেয়ে নাকি কোনো সেলিব্রিটির কেউ, আর নাকি কোনো আসামির কেউ যে আমি তোমাকে চিনব বা চিনতে হবে? আর শাস্তি বা কেন দেব? মিহির কথায় ডলি রাগ না দেখিয়ে খিলখিল করে হেসে উঠল। নেহা তো ঠিকই বলেছিল, তুমি তো সত্যিই রাগী। বেচারি তোমাকে এত ভয় পায় কেন বুঝলাম এবার। তাই নেহা আমাকে ভয় পায়? আমি কি বাঘ না ভাল্লুক যে সে আমায় ভয় পাবে? ডলি হাসছে তো হেসেই চলেছে, থামার যেন নামগন্ধই নেই। এবার মিহির প্রচণ্ড রকম রাগ চড়ে গেল মাথায়। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই মেয়ে, এই, তুমি কি পাগলের মতো সামনে হাসছো কেন? আজব, এত হাসার কি আছে? আমি কি জোকস বলছি, নাকি আমাকে ফানি দেখতে? আরে না, এই মেয়ে তো আসলেই রাগী নয়, রাগী। আচ্ছা, আর হাসলাম না। আর আমি হচ্ছি তোমার সবচেয়ে বড় শত্রু। শত্রু বলবো না, শত্রু না, সমস্যা বললে ভালো মানাবে। আমি হচ্ছি তোমার সবচেয়ে বড় সমস্যার বোন, মানে খসরুর বোন, যার দুষ্টুমির জন্য তুমি উঠতে বসতে বিরক্ত। এবার আমাকে কি শাস্তি দেবে দাও দেখি। এবার মিহি হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে খানিক কৌতুক করে বলল, এটা তো ঘোর অন্যায় করে ফেলেছ, তোমার তো শাস্তি পাওয়ার প্রাপ্য। কি শাস্তি দেই বলো তো? ডলি মিহির থেকে অন্যরকম প্রতিক্রিয়া আশা করেছিল। ভেবেছিল হয়তো কড়াভাবে কিছু বলবে, কিন্তু তেমন কিছুই হলো না। ডলি বিস্ময়
বিস্মিতকরণ চাহনি ফুটিয়ে বলল, তুমি একটুও রাগ দেখালে না যে? আমি তো ভেবেছিলাম ভাইয়ার নাম শোনার পর তেলে বেগুনে জ্বলে উঠবে। তোমার ভাইয়া আর তুমি কি একই ব্যক্তি? প্রশ্ন করলো মিহি। না তো, ভাই আর আমি দুজনেই আলাদা। তাহলে তোমার ভাইয়ার রাগ আমি তোমার উপর কেন দেখাবো? তাকে নিয়ে আমার সমস্যা, তার পরিবারের সদস্যদের নিয়ে না। মিহির কথায় ডলি প্রসন্ন হলো। সাজানো ভাবনা কাটিয়ে বলল, বাহ, তুমি তো ভারী মিষ্টি মেয়ে। ঠিক তখনই নেহা বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মাথায় তোয়ালে পেঁচাতে পেঁচাতে ডলির উদ্দেশ্যে বলে, কিরে তুই কখন এলি? গতকাল জ্বরে মরে যাচ্ছিলাম, একবার আসলি না তো। এখান থেকে এখানে আসতে 2 মিনিটও লাগে না। কেমন রে তুই? চুলকানির খবরটা নিশ্চয়ই জানিস। ডলি বলল, জানি না আবার। আম্মু আর আমি ভাইয়ার থেকে সব শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল। আর রেহান ভাইয়াকে তো নিজের চোখেই দেখেছি, কি অবস্থাটাই না হয়েছিল। তারপরেও একবার আসলি না, কিভাবে পারলি রে? কি আর বলবো, আম্মু খুব অসুস্থ, আম্মুর সব কাজ আমাকেই করতে হচ্ছে। আজ ভালো আছে তাই আসার সুযোগ হলো। দেখিস না, মিহিকে পর্যন্ত দেখতে আসিনি আমি, তবে মিস করেছি না এসে। তুই নিশ্চয়ই বাদরের মতো দুহাত দিয়ে শরীর চুলকেছিলি। তাদের কথোপকথন থামাতে মিহি বেশ জোরালো ধমক চালিয়ে বলল, এই তোমরা বিগত ঘটনা নিয়ে এত কথা কেন বলছো বলতো? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন সেটা নিয়ে পড়ে থাকলে কি সব কিছু বদলে যাবে নাকি? নেহা ও ডলে সাথে সাথেই চুপ করে গেল। তাদের নীরবতা দেখে মিহি আবারও বলল, চুপ করতে বলিনি তোমাদের, কথা বলো তবে, ওই টপিক বাদে। ওটা ছাড়া যা ইচ্ছে বলো। ডলি বলল, আসলে আমি অন্য আরেকটা কারণে এসেছিলাম। ভাইয়াদের তো আজ ক্রিকেট টুর্নামেন্ট আছে, সবাই মিলে দেখি চলো। এতক্ষণে ম্যাচ অনেক দূর এগিয়ে গিয়েছে বোধ হয়। নেহা শোনা মাত্র খুশিতে লাফিয়ে উঠল, উচ্ছ্বাসিত গলায় বলল, তাই নাকি? চল তো দেখি। মিহি ওদের থামিয়ে বলল, ছি, তোমরা ছেলেদের খেলা দেখতে মাঠে যাবে নাকি অতগুলো ছেলের মাঝে? নেহা ফিক করে হেসে দিল, বলল, কে বলেছে মাঠে যাব? ভাই আর ভাবির বারান্দা দিয়েই দেখা যায় সব। মাঠের সাথেই তাদের বারান্দা, আর সেই মাঠেই খেলে খসরুরা। তুমিও চলো, দেখবে খুব মজা হবে। মিহি কিছুটা অ্যাটিটিউড নিয়ে বলল, আমি যাব না, তোমরা গেলে যাও, আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ডলি তাড়া দিয়ে বলল, ও থাকুক, আমরাই যাই চল। এত ভাইয়াকে দেখতেই পারে না। ডলি আর নেহা চলেই যাচ্ছিল কি মিহিও তাদের সাথে হাঁটা দিল। মহুয়া তুমুল আগ্রহ নিয়ে খুশবুদের খেলা দেখছে। মাহিমও আনিশা এখনো ঘুমাচ্ছে। মহুয়ার একাকিত্ব কাটাতে আরও 3জন যোগ হলো, মিহি, ডলি ও নেহা। ওদের দেখেই মহুয়া চওড়া হেসে বলল, তোরাও এসেছিস, ভালোই হয়েছে। ডলি জিজ্ঞেস করলো, ম্যাচ কত দূর ভাবি? অর্ধেক শেষ, খুশবুদের টার্গেট দিয়েছে কিছুক্ষণ পরই নামবে। 6 ওভারে 53 রান। খুশরু দূর থেকে মিহিকে লক্ষ্য করে এগিয়ে আসলো। এসেই বলল, ম্যাডাম ফুলি দেখছি আমাকে সাপোর্ট করার জন্য চলে এসেছেন। মিহি রেলিং চেপে মাথা নোয়ালো। খুশরুকে দেখে তার কপাল কুঁচকে এলো। সে দাঁত কিরমির করে বলল, আপনাকে সাপোর্ট করার জন্য আসিনি ওকে, আপনি যে হেরে বুধ হবেন তাই দেখতে আসা। মিহির কথার পৃষ্ঠে খুশরুও উৎসুক করে বলল, আমি জানি যে আপনি মুখে যাই বলুন না কেন
মনে মনে যান, আমি যেন জিতি। মিহির প্রচণ্ডভাবে রাগ হচ্ছে। সেই রাগের পরিমাণ এতটাই তীব্র যে মিহির শরীর এত মধ্যে কাঁপতে শুরু করেছে। সে আঙ্গুল তুলে খসরুর দিকে তাক করল, বিস্তর রাগ নিয়ে বলল, আপনি এত অসভ্য কেন? আমি যখন বলেছি আমি চাই না আপনি জিতুন, তারপরেও এই কথাটা কিভাবে বলছেন? খসরু বলল, ম্যাডাম ফুলিরা একটু রাগী হয় জানতাম, কিন্তু এত বেশি রাগী হয় তা জানা ছিল না। তবে আপনার মাধ্যমে জানা। আমি শুধু ভাবি এত রাগ নিয়ে আপনার ঘুম হয় কি করে? মানে আপনার মাথার উত্তাপে তো বালিশ, বিছানায় আগুন ধরে যাওয়ার কথা। আচ্ছা, আপনি কি পার্সোনাল ফায়ার ব্রিগেড নিয়ে ঘোরেন নাকি? মিহি প্রতি উত্তরে কিছুই বলল না। তৎক্ষণাৎ সেখান থেকে গরমের চিন্তা এঁটে পা বাড়াতেই ডলি ও নেহা দুপাশ থেকে মিহির হাত চেপে আটকে নিল। মহুয়া খসরুকে ধমক দিয়ে বলল, তুই কিন্তু মার খাবি খসরু, জানিস মিহি তোকে সহ্য করতে পারে না, তাও কেন ওর পেছনেই লাগিস? ওর পেছনেই তোকে কেন লাগতে হবে? খসরু বাঁকা হেসে উত্তর দিল, তোমার বোন রাখবে কেন বলো তো? সেও আমাকে রাগাক, আমি কি তাকে নিষেধ করেছি? সে যদি আমার সাথে কথায় না পারে, এতে আমার দোষ কোথায়? মিহি তেরে গিয়ে বলল, আমার কি অযথা টাইম আছে নাকি যে আপনার সাথে কথা বলবো? আমার আপনার ধারের কাছে থাকতেও ইচ্ছা হয় না। কথা বলা তো দূরের ব্যাপার, আপনি একটা যাচ্ছে তাই। সেই সময় রিহান ওদের কাছে ছুটে এলো, খসরুকে কেন্দ্র করে বলল, কিরে তুই কি ওপেনিং করবি নাকি? চল জলদি। এটা বলে থেমে যায়নি রিহান। সে নেহাকে দেখে খানিক লজ্জা পেল। মধুর স্বরে বলল, কেমন আছো নেহা? তোমার নাকি জ্বর? নেহা ভাবলেশীনভাবে রিহানের কথা কাটিয়ে খসরুর দিকে মুখ করে বলল, তুমি কিন্তু 100টা 6 মারবে আজ। আমি তাতে তালি দেওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছি। আর আমি কিন্তু তোমাকে দেখার জন্য। থেমে গিয়ে আবার বলল, মানে তোমাকে উৎসাহ দেওয়ার জন্য এসেছি। আচমকাই মিহি গলায় তেজ তুলে ভয়ঙ্করভাবে বলে উঠল ধুরো, তোমরা এভাবেই কথা বলতে থাকো, মনে হচ্ছে এখানে খেলা না ফালতু কথার আসর বসেছে। মাদুর অথবা পার্টি নিয়ে আসো, সকলে গোল মিটিং করি। আর নেহা তুমি কি গর্ধব? হ্যাঁ, বলা হচ্ছে 36টা, আর তুমি কি না 100টা 6-এর আশাবাদী? এখন কেউ আর একটা টু শব্দ করবে না, নইলে আমি সত্যি সত্যি চলে যাব। এরপর আর কেউ বাড়তি আলোচনা করেনি। খসরু আর রেহানও ব্যাটিং করতে নেমে যায়। খসরু সর্বদাই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। খসরু প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে মিহির আকাঙ্ক্ষায় পানি ঢেলে দিল। খসরু আর রিহানের যুগলবন্দি ভালোই চলছিল, তবে এক পর্যায়ে খসরু রিহানের 37 রানের পার্টনারশিপ ভেঙে যায়। রিহান বোল্ড আউট হয়ে ম্যাচ ত্যাগ করে। একে একে অনেকেই আউট হতে লাগলো। খসরু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এখনও অবধি ক্রিজে টিকে আছে। ধীরে ধীরে ম্যাচ শেষের দিকে ঘনিয়ে এলো। খসরুদের জিততে হলে 2 বলে 5 রান দরকার। উইকেট মোট মোট 2টা অবশিষ্ট রয়েছে। খসরু ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সাথে সাথে বলার বল ছুঁড়ে মারল। খসরু আকম্বিকতায় হতভম্ব হলেও ব্যাটে বলে সামান্য পরিমাণ সংযোগ করতে পেরেছিল। ফলে 1 রান নেওয়ার সুযোগ থাকলেও সুযোগটি নিজ ইচ্ছাতেই বর্জন করতে হলো খসরুকে। ওইদিকে বাকিদের মুখে টান টান উত্তেজনা বিরাজ করলেও মিহির মুখে নিশ্চয়তার
প্রাণবন্ত হাসি। খসরু হেরে যাবে এই ভেবে মিহির মন যেন ময়ূর নাচে ঝুমে গেছে। লাস্ট বল বিদ্যুৎ গতিতে খসরুর দিকে এগিয়ে এলো। খসরু যথাসাধ্য চেষ্টায় ব্যাট দ্বারা বলে আঘাত করলো। বল হাওয়ার সাথে সকলের নজরও বল গিয়ে আবদ্ধ হলো ফিল্ডারের মুষ্টিতে। সেই সাথে বিরোধী দলের সাথে মিহু জয়ের উচ্ছ্বাসে মেতে উঠল। খসরুদের দল হলো নৈরাশ্যের শিকার। এমন রোমাঞ্চকর পরিবেশে আম্পায়ারবাসীর প্রতিধ্বনি তুলে সকলকে থামিয়ে বলল, নট আউট। ফিল্ডার সীমানার বাইরে গিয়ে ক্যাচ ধরেছে, এটা 6। খসরুদের দল আজকের বিজয়ী দল। এটা শোনার পর আবারও জয়ের উল্লাস ভেসে উঠল। তবে সেই উল্লাস কেবল খসরুদের দলের ও তাদের সাপোর্টারদের মধ্যে বিভাজন হলো। খসরুকে হাওয়ায় তুলে নাচছে অন্যরা। খসরু দূর থেকে আর চোখে মিহির মুখপানে তাকালো। ঠোঁটের আলিজে হাসি ঝুলিয়ে ভ্রুদয় নাচালো। মিহি বিলম্ব না করে তার চুপসে যাওয়া মুখ নিয়ে পিঠ দেখিয়ে চলে গেল সেখান থেকে। বিকেলের পিনপতন নীরবতায় মিহি প্রায় অতিষ্ঠ। তার মতে এখানে আসার পর থেকে সময় যেন তার গতি কমিয়ে দিয়েছে। দ্রুত যেতেই চায় না। সে সময় অতিবাহিত করার মতো কিছুই যেন পাচ্ছে না। নেহা আনিশাও ঘুমিয়েছে। মিহির মাথায় আচমকাই খেয়াল আসে ছাদে যাওয়ার। খেয়ালটা মাথায় আসতেই ফোন হাতে বের হয়ে যায়। ছাদের গেট সামান্য খোলা। মিহি গেট খুলে ভেতরে যেতেই খোলা আকাশ নজরে আসে তার। ভাসমান মেঘের ভেলায় লুকিয়ে থাকা বিস্তৃত নীল আকাশ, বাতাসবিহীন তবদা খাওয়া পরিবেশ, দুটো চড়ুই পাখি ছাদের কোণে নয়নতারা ফুল গাছের ডালে বসেছে। মিহি ধীর পায়ে তাদের কাছে যেতেই ফুরুত করে উড়ে যায় তারা। তা দেখে মিহি মিনমিনে গলায় বলল, যা উড়ে গেল। কত শেয়ানা, ঠিক দেখে নিল আমায়। নিশ্চয়ই এরা কপোতী। সঙ্গে সঙ্গে এক পুরুষালী কণ্ঠ কানে এলো মিহির। পাখি ধরতে পারলেন না ম্যাডাম ফুলি। মিহি খুব বেশি বিরক্ত হলো সেই কণ্ঠস্বর শুনে। তার ফুরফুরে মেজাজ মুহূর্তেই উৎকোষ মেজাজে পরিণত হয়ে গেল। ঘাড় ঘোরানোর আগেই দুপাটি দাঁত দেখিয়ে খসরু সামনে হাজির। খসরু আবার বলল, আপনি কি করে শিওর যে চড়ুই দুটো কপোতী? আপনার পরিচিত নাকি? মিহি কপালে গভীর ভাঁজ ফেলে বলল, শান্তির বিনাশ করতে চলে এলেন তো? এই আপনার লেজ কি কখনো সোজা হবে না? খসরু পেছনে মাথা ঘুরিয়ে উৎসুক করে বলল, আমার লেজ তো সোজাই আছে, ভালো করে দেখুন। ম্যাডাম ফুলেও দেখছি চশমা লাগবে আনিশার মতো। খালা ভাগ্নি মিলে হবে 8 চোখ, ভালো দেখাবে তাই না? মিহি খসরুর পাশ কেটে চলে যাবে কি খসরু পথ আটকে নিল। মিহি খসরুর কাজে মহা আশ্চর্য। রেগে মেগে প্রশ্ন ছুড়ল, আপনি এত বড় দুঃসাহস কিভাবে পেলেন আমার পথ আটকানোর? খসরু খিলখিল করে হাসি দিয়ে মিহির মেজাজ আরও তুঙ্গে তুলে নিল। মিহির এতটাই রাগ হচ্ছে যে পারলে সে খসরুকে জানেই মেরে দিত। খসরু বলল, আপনি এত বেশি রাগী কেন বলেন তো ম্যাডাম ফুলি? আপনার যখন দুনিয়ায় আসার সময় হয়েছিল তখন কি খেয়ে আপনার মায়ের ডেলিভারি হয়েছিল জানেন কি? একদম চুপ, বাজে কথা বলবেন না। মিহির আঙ্গুল উজিয়ে বলা কথাটির পৃষ্ঠে খসরু হো হো করে হেসে ওঠে। মিহির দিকে এগোতে এগোতে বলে, আমি বাজে কথা বলেছি? কোনটা বাজে কথা? খসরুর এগিয়ে আসা দেখে মিহিও পেছাতে লাগলো। ভয়ার্ত চাহনি নিয়ে বলল,
আপনি কিন্তু আমাকে যেতে দিচ্ছেন না। আমি কিন্তু আপুকে ডাকবো। মিহি পেছাতে পেছাতে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেল। দৌড় দেওয়ার ফোন দিয়ে পা বাড়ানোর আগে খসরু তার দুহাত দেয়ালে চেপে মিহিকে দুপাশ থেকে আবদ্ধ করে নিল। সূর্যের আলো চোখে পড়ায় মিহি ঠিক মতো চোখ মেলে তাকাতে পারছে না। খসরু এক হাত মিহির মুখের কাছে নিল ছায়া দেওয়ার জন্য। খসরু কিয়ৎক্ষণ মিহির নড়বড়ে চঞ্চল পাপড়ির দিকে তাকিয়ে থাকার পরপর মোহনীয় মাদকাসক্ত কণ্ঠে বলে উঠল, ভয় পেলে আপনাকে আরো বেশি ভালো দেখায়, তবে রাগী ভাবটাই সেরা। মিহির এবার অস্বস্তি লাগতে শুরু করেছে। তার ভয়ে দম আটকে আসার অবস্থা। খসরু তখন ভাবনায় নিমগ্ন। মিহি এই সুযোগ কাজে লাগিয়ে খসরুকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। খসরুর টনক নড়ে, বুঝে উঠে বলে, এটা কি হলো আমার? মিহি জোরে জোরে শ্বাস নিচ্ছে। দৌড়ানোর ফলে হাঁপিয়ে উঠেছে, তাই অতিরিক্ত অস্থিরতার প্রকোপে হাঁসফাঁস করছে। তার এমন অবস্থা দেখে মহুয়া ছুটে এসে কাছে এসে বলল, তোর কি হয়েছে? এমন করছিস কেন? মিহি কাপা কণ্ঠে অধর নেড়ে বলল, পানি দে। মহুয়া দ্রুত পায়ে পানি নিয়ে আসলো। মিহি গলা ভিজিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল যেন। মহুয়া আবারও জিজ্ঞাসুক চোখে বলল, বল কি হয়েছে তোর? নিশ্চয়ই এবারও খসরু কিছু করেছে। এই ছেলেটা দেখছি শোধরাবার নয়। কি করেছে এবার সে? মহুয়ার প্রশ্নে মিহি আমতা আমতা করতে লাগলো। শেষে কথা ঘুরিয়ে বলল, বিড়ালের তাড়া খেয়ে এই অবস্থা হয়েছে, বেয়াদবটা কিছুই করেনি। মহুয়া শব্দ করে হেসে উঠল, বলল, এত বড় হয়েছিস, এখনো বিড়াল দেখে ভয় পাস? তোকে নিয়ে যে কি করি? মহুয়া হাসতে হাসতে চলে গেলেন। এদিকে মিহি যেন প্রচণ্ড রকমভাবে ক্ষেপে উঠল। দেয়ালে লাথি দিয়ে রাগ নিবারণের কায়দা খাটিয়ে নিজেই ব্যথা পেয়ে আর্তনাদ করে ওঠে। রাগে দুঃখে কান্না কান্না ভাব তার। খুঁড়িয়ে খুঁড়িয়ে চেয়ারে গিয়ে বসে ব্যথাতুর কণ্ঠে বলে, এই ছেলেটা আমাকে কোনোভাবেই শান্তি দেয় না। এর জন্য আমি সব জায়গায় অপমানিত হই। দিনকে দিন এর অত্যাচার বেড়েই চলছে দেখছি, তবে আর মেনে নেওয়া যাচ্ছে না। আমি এখান থেকে যাব ঠিকই, কিন্তু একে শাস্তি দিয়েই, এবার একে আমার আসল রূপ দেখিয়েই ছাড়ব। গভীর ধ্যানে নিবিষ্ট মিহি লক্ষ্য দুর্দান্ত কোনো পরিকল্পনা খোঁজার ভাবনা তার। এইবার খসরুকে যেভাবেই হোক অজরদস্ত করেই দম নেবে সে। মিহি মুখের মধ্যে একের পর এক পপকর্ন মুখে পড়ে যাচ্ছে, সাথে মাথার জট খুলছে। পাকাপোক্ত পরিকল্পনা না এঁটে এক পাও এদিক সেদিক করবে না সে। এই প্রতিজ্ঞা নিয়ে সেই যে বসেছে, ওঠার যেন নামগন্ধই নেই। মিহির গভীর ধ্যানে নাক গলায় আনিশা, তুমি একাই সব পপকর্ন খেয়ে নিলে, আমার জন্য তো কিছুই রাখলে না। মিহি আনিশার দিকে অসহায় চোখে তাকায়, বিমর হয়ে বলে, আমি আবার ভেজে দেব আনিশা সোনা, এখন আমাকে একটু ভাবতে দাও। আনিশা মাথা খানিক নিচু করে ভ্রুদয় তুলে চশমার উপর থেকে চেয়ে আছে। কিছু বলল না সে। ঠিক তখন নেহা পড়ার টেবিল থেকে বলে ওঠে, তোমরা দুজন অন্য কোথাও গিয়ে কথা বলো, আমি ডিস্টার্ব হচ্ছি। মিহি ও আনিশা নেহার রুম ছেড়ে বেরিয়ে আসে। আনিশা নেহার হাত ঝাঁকাতে ঝাঁকাতে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে খাম্মি? তুমি কথা বলছো না কেন? মিহি নিমিষেই ঠোঁটে হাসি ঝুলালো। আনিশার হাত শক্ত করে ধরে বলে উঠল, চলো খসরুদের বাসায় যাই, ঘুরে আসি আমরা। আনিশা নারাজ হয়,
বলে, না না না, কোনোভাবেই না। পচা খসরু আঙ্কেলের বাসায় আমি যাব না। কেন আম্মু? যাই না, কি হয়েছে? আমরা তো ডলির সাথে কথা বলবো, তোমার পচা খসরু আঙ্কেলের সাথে না। আনিশা বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জানালেও শেষমেশ মিহি সফল হয় তাকে মানাতে। কলিং বেল বেজে উঠলেই ডলি অসীম বিরক্তি নিয়ে পড়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। সে বাড়িতে থাকাকালীন দরজা খোলার কাজটি তার জন্যই বরাদ্দ থাকা বললেই চলে। ডলির বিরক্তি যেন মুহূর্তেই হারিয়ে যায় দরজায় দাঁড়ানো মিহিও আনিশাকে দেখে। ডলি উচ্ছ্বাস প্রকাশ করে বলে, এ কি? রাজার রানীও রাজকন্যার পা আমাদের বাসার দিকে পড়ল যে। কি মনে করে আপনারা দুজন? মিহি হাসলো। আনিশাকে নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আজ রানীও রাজকন্যার মন বেশ ভালো, তাই রাজ্য ভ্রমণে বের হলাম। তার সাথে দেখতে আসলাম প্রজাদের কি হাল। তোমাকে দিয়েই শুরু করা যাক। কি হাল? ডলি প্রতি উত্তরে জানালো, আমার হাল জানার জন্য আমার রুমে যেতে হবে। আনিশা নিয়ে যাবে। তুমি গিয়ে বসো, আমি আসছি। মিহি আনিশা পা ঝুলিয়ে বসে আছে বিছানার কোণে। কিছুক্ষণ পর ডলির প্রবেশ ঘরে, এক ট্রে ভর্তি খাবার হাতে। সে বিছানায় ট্রে রেখে বলল, আমি পপকর্ন ভেজেছিলাম আর কিছু ফ্রুটস কেটে আনলাম, খাও তোমরা। মিহি বলল, সে কি? জানো তো, আমিও না পপকর্ন ভেজেছিলাম, আনিশা আবদার করেছিল বলে এই তো মাত্রই খেয়ে এসেছি, তাই এখন আর আমার পেটে কিছুই যাবে না। মিহি থেমে গেলে আনিশা তৎক্ষণাৎ বলে ফেলল, পেটে তো জায়গা থাকবেই না। তুমি পপকর্ন ভেজে একা একাই তো সব খেয়ে নিলে। আমি খেতে চেয়েছিলাম আর আমাকে তো খেতে দিলে না। মিহি চোখ টিপে আনিশাকে চুপ করতে বলার পরেও আনিশা তার কথা সম্পূর্ণ করেই ছাড়ল। ডলি আনিশার পাশে গিয়ে বসল। আনিশার চুলে থাকা ক্লিপ ঢিল হয়েছিল, সেটা খেয়াল করে টাইট করে লাগিয়ে দিয়ে বলল, তো কি হয়েছে? এখান থেকে খেয়ে নাও। দেখেছো তোমার ইচ্ছেটা কিভাবে পূরণ করে ফেললাম আমি। আনিশা খুশি হলো, প্রসন্ন মনে বলল, তুমি খুব ভালো ডলি আন্টি, তোমার পচা ভাইয়ার মতো একদমই না। থ্যাংক ইউ আনিশা, এবার ঝটপট খাও তো। আঙ্কেল আন্টি কোথায় ডলি? প্রশ্ন করলো মিহি। জবাবে ডলি বলল, বাসায় নেই, আমার খালাতো ভাইয়ের মেয়ের মুখে ভাত আজ, সেখানে গিয়েছেন তারা। তুমি যাওনি তাই না? আমি আর ভাইয়া যাইনি। তার মানে সে বাড়িতেই নাকি? না, দোকানে। বাবা ভাইয়াকে জোর করে দোকানে পাঠিয়ে তারপর গিয়েছে। মিহি নিরাশ হয়, তবে সেই নিরাশের প্রভাব মুখে ফোটায় না। মিহি কিছু একটা বলবে কি, ডলি আবারও বলে বসে, এই ভাইয়াটা না দুপুরে খেতেও আসেনি, ফোন দেবো যে ফোনটাও বাসায় রেখে গিয়েছে। কি একটা অবস্থা বলো তো মিহি। কথাটা শুনে মিহির মুখে পুনরায় হাসি ফুটে ওঠে আর বলে, তাই? তাহলে তো ভালোই হয়েছে। ডলি আশ্চর্য হলো মিহির কথায়ও দ্রুত পরিবর্তনে। তেজ জিজ্ঞাসক চোখে প্রশ্ন ছুড়ে, ভালো কিভাবে হলো মিহি? ভালো হওয়ার মতো কিছু তো বলিনি আমি। তোমার ভাইয়ার সাথে আমার সম্পর্ক ওহিও নকুলের মতো, তাই সে নেই বলে আমি খুশি হলাম, বুঝলে। বাক্যটি কথা ঘোরানোর জন্য বললেও এটাই যেন মিহির মনের কথা, তাই অনায়াসেই বলে দিল। এটা বলেই মিহি থেমে যায়নি, সে আরও কিছু কথা যোগ করে, আমার ফোনের চার্জারটা নষ্ট হয়ে গিয়েছে, জানো তো। তোমার চার্জারটা দেখি চার্জ নেয় নাকি। ডলি হতাশাজনক মনে বলল, আমার অ্যান্ড্রয়েড ফোন না গো, আমার বাবা খুব কড়া, আমাকে একটি বাটন ফোন দিয়েছে যাতে ভার্সিটিতে পৌঁছেছি কিনা তা জানতে পারে। মিহির আনন্দ যেন আরও কয়েক দফা বেড়ে গেল, সব কিছু যেন তার চাওয়া মতোই হয়ে যাচ্ছে।
মিহি এবার নিজেকে কন্ট্রোল করলো। সে জোরপূর্বক হাসি থামিয়ে হতাশ হওয়ার চেষ্টা চালিয়ে বলল, দুঃখজনক। তাহলে কি আমি ফোনে চার্জ দিতে পারবো না? আসলে আমার তো আইফোন, এই জন্যই তো সমস্যা হচ্ছে। ডলি বলল, ভাইয়ারও আইফোন। অনেক জেদ অভিমানের পর বাবা ভাইয়াকে আইফোন কিনে দিয়েছিল। তুমি চাইলে ভাইয়ার চার্জার ইউজ করতে পারো, আমি নিয়ে আসছি, ওয়েট। মিহি হাত নাচিয়ে বলল, থাক, তোমাকে কষ্ট করতে হবে না। আমি তার রুমে গিয়ে চার্জ দিয়ে আসছি, তারপর আমরা গল্প করব। ততক্ষণে ভালোই চার্জ হয়ে যাবে। কি দরকার বলো তো? তুমি ভাইয়ার রুম চিনবে না, আমি বরং আনছি, তুমি এখানে চার্জ দিও। মিহি মানল না। সে বলল, আমি চিনব, তুমি চিন্তা করো না তো। তুমি শুধু বলো তোমার ভাইয়ার রুম কোন দিকে। ডলি আর বাড়তি কথা বাড়ালো না, বরং সে খুশি মনে খুসরোর রুমের ডিরেকশন বলে দিল মিহিকে। খুসরোর রুমে গিয়ে রুমটাকে ভালো করে পর্যবেক্ষণ করলো মিহি। যতটা অগোছালো বলে বলে ভেবেছিল ততটা নয়, অর্থাৎ যতখানি আশঙ্কা করেছিল তার থেকে কিছুটা কমই দেখল সে। এক পা দু পা ফেলে চার্জে রাখা খুসরোর ফোন অবধি পৌঁছালো, হাতে তুলে বলল, আমার কাজটা যে এত সহজে হয়ে যাবে ভাবিনি। ভেবেছিলাম প্রচুর কাঠখড় পুড়িয়ে ডলের সাহায্যে খুসরোর ফোন আমার হাতে পেয়ে যাব, কিন্তু আমাকে তো তেমন কোনো কষ্টই করতে হলো না, খুব সহজেই কাজ হাসিল হলো আমার। আপ তো মকা ভি হ্যাঁ আর দুস্তর ভি। আমি যেভাবেই হোক আজ ওর ফ্রি ফায়ার আইডি ব্যান করেই ছাড়বো, আর এটাই বেয়াদবটার জন্য উপযুক্ত শাস্তি হবে। আমি তো ভাবছি ফ্রি ফায়ার আইডি ব্যান হওয়ার পর অসহায়তার এক্সপ্রেশন কেমন হবে, কিন্তু এই ফোনের পাসওয়ার্ড কি হবে নিশ্চয়ই ডলি জানে। নিষ্খেয়ালে কথা শেষ করে পেছনে ফিরতেই মিহি খুসরোর মুখোমুখি হয়। খুসরোর পরনে ছিল লুঙ্গি আর গলায় তোয়ালে ঝুলানো। খুসরোর খালি বুক, ঘাড় ও মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে, থেকে থেকে চুল টপকে পানি পড়ছে। বোঝাই যাচ্ছে খুসরো সদ্য গোসল দিয়ে বেরিয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে খুসরোর সামনে পড়ায় গুরুতরভাবে চমকে ওঠে মিহি, সেই সাথে খুইয়ে ফেলে হিতাহিত জ্ঞান। ভীতু ভাবটাও যেন স্পষ্ট ফুটে উঠেছে মিহির মুখশ্রী জুড়ে। নীরবতা কাটিয়ে আচমকাই খুসরো বলে বসল, শেষে কিনা আপনি আমার ফোন চুরি করলেন ম্যাডাম ফুলি। আপনার এত খারাপ দিন চলে আসলো, আপনি তাহলে চোর। খুসরো কথাটি কৌতুক করে বললেও মিহি তা সহজভাবে নিল না। কথাটি মিহির আত্মসম্মানে গভীর আঘাত হানল যেন। মিহি রেগে মেগে প্রশ্ন ছুড়ে, চোর আর আমি চুরি কেন করতে যাব? আমার কি ফোন নেই নাকি আমার খানদান কাঙ্গালি? খুসরো দু কদম এগিয়ে গেল, গলা খাকারি দিয়ে বলল, তাহলে আপনার হাতে আমার ফোন কেন? এটার নিশ্চয়ই পা নেই, আর আপনি বা আমার রুমে কেন? আপনাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি চুরি করতেই আমার রুমে এসেছেন। প্রমাণ আপনার হাতের মুঠোয়। কি দিনকাল আসলো রে বাবা। মিহি খুসরোর ফোনটা আগের জায়গায় রেখে আমতা আমতা করে বলল, আপনি না বাসায় নেই, তাহলে হুট করে কোথা থেকে উদয় হলেন? খুসরো ঠোঁটে কিঞ্চিত হাসি ফোটায় আর বলে, আমি এসেছি আপনার আসার কিছুক্ষণ পরপরই। আপনার কাছে আলাদা চাবি রয়েছে, তাই আর ডলিকে বিরক্ত করিনি। আপনারা কথা বলছিলেন বলে ডাক দেইনি, কিন্তু আপনার জন্য
মনে হচ্ছে অসুবিধে হয়ে গেল, তাই না? এই যে কায়দা মতো চুরি করতে পারলেন না। খসরুর এক একটা কথা যেন কড়াইয়ে ছাড়া গরম তেল, যা মিহিকে শরীরে একটার পর একটা ফোসকা ফেলতে সক্ষম। না জেনে যাচ্ছে তাই বলবেন না, বুঝলেন মিস্টার অভদ্র? এই, আপনি আমাকে বারবার অসভ্য, অভদ্র, বেয়াদব এসব কেন বলেন বলুন তো? আমি কি এমন করলাম যার জন্য আমি এসব নামে আখ্যায়িত হলাম? খসরু কথাগুলো আরও কয়েক দফা এগিয়ে গিয়ে বলল। মিহির থেকে সামান্য কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে খসরুকে এতটা কাছ থেকে দেখে মিহি ভড়কে গেল। সেই সাথে খসরুর শরীর গলে ছড়িয়ে যাওয়া স্নিগ্ধ এক মোহনীয় সুবাস গিয়ে জড়িয়ে নিল মিহির চারপাশ। সব মিলিয়ে মিহির জন্য সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। সে না সইতে না পেরে কাপা ঠোঁটে বলল, আপনি কিন্তু আবারও আমার কাছে চলে আসছেন। আমার কিন্তু অসহ্য লাগে এগুলো। খুশরো মিহির কথায় কান না দিয়ে হাত দিয়ে চুল ঝাড়ল। মুহূর্তেই মিহি চোখ ঠেসে বন্ধ করে নিল। নাক মুখে পানির ছিটে আছড়ে পড়ায় খুশরো শীতল কণ্ঠে বার দুই ম্যাডাম ভুলি বলল। মিহি তখনও একইভাবে দাঁড়িয়ে, সারা শব্দবিহীন। মিহিকে দেখতে বেশ লাগে খুশরোর। অবাধ্য হয়ে ওঠে তার মন, আর সেই বেসামাল মন একটুখানি ছুঁয়ে দিতে চায় মিহিকে। চাওয়ার বসে ধীরে ধীরে হাত বাড়ায়, তবে কি যেন ভেবে আবারও নামিয়ে নেয়। মুষ্টিবদ্ধ করে গুটিয়ে নেয় পেছনে। এরপর গলায় তেজ তুলে বলে, আমার ফোন ম্যাডাম ফুলি নিয়ে লক করা। বাংলায় টাইপ করুন, খুলে যাবে। তারপর যা ইচ্ছে করুন, আমি কিছুই বলবো না। শুধু আপনাকে দেখব। আমি দেখতে চাই আপনি কতটা খুশি হন। আপনার রাগীয় ভয়ার্ত মুখ দেখা শেষ, তবে হাসি দেখা হয়নি, সেটাই দেখতে চাই। মিহি চটজলদি চোখ তুলে নিল। হতবিহ্বল হল, ঘন ঘন পল্লব জোড়া নাড়ল। তা দেখে খসরু আবারও বলল, এভাবে তাকিয়ে না, ম্যাডাম ফুলে প্রেমে পড়ে যাব তো। এখন কিন্তু বিষয়টা ঘেটে যাবে। এমন আপত্তিকর কিছুর শিকার হবে, তা যেন মিহির জন্য ভাবনারও অতি দূরে। তবে কেন জানি তাকে আজ রাগে ধরছে না, বরং সে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে খসরুর বলা অসহনীয় কথার জালে। বুকে চিরে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়, যা মিহির ভেতরটা এলোমেলো করে দিচ্ছে একটু একটু করে। সেই মুহূর্তেই আগমন ঘটে ডলি আর আনিশার। ডলি হাঁক ছেড়ে বলে, ভাইয়া তুই কখন আসলে? ডলিকে দেখে খসরু হয় মহাবিরক্ত, পক্ষান্তরে পান ফিরে পায় মিহি। সে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে নিস্তার পাওয়ার প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।